আজকের আলোচনা যাকে নিয়ে, তার প্রভাবের তো কোনো সীমা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের হাতে রয়েছে তার জীবন আর কাজের একটা সারসংক্ষেপ। চেষ্টা করব এই তথ্যের গভীরে গিয়ে তার যে বহুমুখী প্রতিভা, তার আসল দিকগুলো, মানে তার যে স্থায়ী তাৎপর্য, সেটা একটু খুঁজে বের করার। তিনি তো শুধু কবি ছিলেন না, ভাবুন একবার, দার্শনিক, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ, মানবতাবাদী, কি না! এক কথায় যুগান্তকারী স্রষ্টা। আসুন এই অসাধারণ জীবনটাকে একটু কাছ থেকে দেখি। ঠিক তাই। আর আসল প্রশ্নটা হলো, এত বছর পরেও কেন তিনি এত প্রাসঙ্গিক? মানে কোন জিনিসগুলো তাকে আজকের দিনও অপরিহার্য করে রেখেছে, সেটা একটু বোঝার চেষ্টা করা যাক। শুরুটা করি তার জন্ম দিয়ে, 1861 সাল, আর পারিবারিক পরিবেশ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। সে তো ছিল বাংলার নবজাগরণের একটা কেন্দ্র, তাই না? সংস্কৃতি, মুক্তচিন্তা, সবকিছুর চর্চা। একদম। কিন্তু মজার ব্যাপার হলো, ওই পরিবেশে বড় হয়েও স্কুলের লেখাপড়া, মানে প্রথাগত শিক্ষা, সেটার প্রতি তার একটা তীব্র অনীহা ছিল। তিনি বলতেন, ওই শিক্ষাটা কেমন যেন প্রাণহীন, মনের খোরাক মেটায় না। হ্যাঁ, এই যে অনীহা, এখান থেকেই কি শান্তিনিকেতনের ভাবনাটা এলো? মানে পরে তিনি যে নিজের শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন। আমারও তাই মনে হয়। তিনি আসলে ওই পুঁথিগত বিদ্যার বাইরে বেরোতে চেয়েছিলেন, ঔপনিবেশিক শিক্ষার যে কাঠামো, তার থেকে বেরিয়ে। তাই তো শান্তিনিকেতনে প্রকৃতির কাছে, আনন্দের মধ্যে দিয়ে শিল্পের চর্চায় জোর দিলেন, মুক্ত চিন্তা। এটা ছিল প্রচলিত ব্যবস্থার একটা জবাব বলতে পারেন। ভাবা যায়, মাত্র ৮ বছর বয়স থেকে কবিতা লিখছেন, তারপর বিলেতে গেলেন আইন পড়তে, কিন্তু পারলেন না। মানে সাহিত্যের টান এত বেশি যে ফিরে এলেন দেশে। হ্যাঁ, আর তারপর তো গীতাঞ্জলি, ওই কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য ১৯১৩ সালে পেলেন নোবেল সাহিত্যে। এশিয়া থেকে প্রথম, সেই সময় দাঁড়িয়ে এটা তো একটা বিরাট ঘটনা। বিরাট ঘটনা। সং অফারিংসের ওই যে আধ্যাত্মিক আবেদন, কিন্তু একই সাথে গভীর মানবিক বোধ, সেটা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। বিশেষ করে যুদ্ধের আগের ওই সময়টায় পশ্চিমের মানুষ যেন শান্তির একটা অন্যরকম ভাষা খুঁজে পেয়েছিল ওতে। ঠিক। তবে এটাও মনে রাখতে হবে, তার সাহিত্য তো শুধু গীতাঞ্জলি নয়। না না, মোটেই না। তার উপন্যাসের কথা ভাবুন, গোড়া, কি বিশাল ক্যানভাস, জাতীয়তাবাদ, সমাজ, কত জটিল বিশ্লেষণ। বা ধরুন ঘরে বাইরে, সম্পর্কের টানাপোড়েন। আবার নাটক, রক্তকরবী, ডাকঘর, কি গভীর প্রতীকী ব্যঞ্জনা। সাহিত্যের প্রায় সব দিকেই তার অবাধ যাতায়াত ছিল। সাহিত্যের পাশাপাশি সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, প্রায় ২২০০ গান। এগুলো তো এখন বাঙালির একেবারে মজ্জাগত, তাই না? আমাদের আত্মপরিচয়ের অংশ হয়ে গেছে। একদম। তিনি সুর তৈরি করার সময় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে লোকসুর, এমনকি পাশ্চাত্য সুরও মিশিয়েছেন। একটা আশ্চর্য মেলবন্ধন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, তার লেখা দুটো গান, জনগণমন আর আমার সোনার বাংলা। হ্যাঁ, দুটো স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত, ভারত আর বাংলাদেশ। এটাও তো ইতিহাসে খুব বিরল ঘটনা। তাই তো। আর জীবনের শেষ দিকে এসে, প্রায় ৭০-এর কাছাকাছি, তিনি ছবি আঁকা শুরু করলেন। সেখানেও একেবারে নিজস্ব একটা স্টাইল তৈরি করলেন, আধুনিক। এগুলো যেন তার লেখারই, তার দর্শনেরই অন্য একটা রূপ। যা তিনি কথায় বলতে চেয়েছেন, সেটাই যেন ধরা পড়েছে সুরে, রঙে। শিল্পের নানা মাধ্যমের মধ্যে দিয়ে আসলে সেই একই সত্যের সন্ধান করেছেন তিনি, মানব অনুভূতির গভীরতার খোঁজ। আর তার শিক্ষা ভাবনা, সেটারই তো মূর্তরূপ শান্তিনিকেতন। ১৯০১ সালে বোলপুরের কাছে শুরু করলেন ব্রহ্মচর্য আশ্রম। সেটাই পরে হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার স্বপ্ন ছিল এমন একটা জায়গা তৈরি করা যেখানে পূর্ব আর পশ্চিমের সেরা জ্ঞান এক হবে। ছাত্রছাত্রীরা শিখবে প্রকৃতির কাছাকাছি থেকে, আনন্দের সাথে, শিল্পের মাধ্যমে, শুধু পাশ করা নয়, পূর্ণাঙ্গ মানুষ হওয়া। এটা একদিকে যেমন তার নিজের ছোটবেলার ওই স্কুলের কথি বিরূপ অভিজ্ঞতার ফল, তেমনি অন্যদিকে তার যে বিশ্বমানবতাবাদের আদর্শ, সেটারও প্রয়োগ। তিনি শিক্ষাকে শুধু ক্লাসরুমে ৪ দেওয়ালের মধ্যে আটকে রাখতে চাননি, জীবন আর প্রকৃতির সাথে জুড়তে চেয়েছিলেন। ওই যে বিশ্বভারতীর মূল মন্ত্র, যত্র বিশ্বম ভবতি এক নিরম, যেখানে সারা বিশ্ব একটাই নীর। তিনি নিজেও তো ছিলেন বিশ্বনাগরিক। সারা পৃথিবী ঘুরেছেন, বক্তৃতা দিয়েছেন, প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বাঁধার চেষ্টা করে গেছেন আজীবন। হ্যাঁ, নিরলস চেষ্টা। কিন্তু এই বিশ্বনাগরিকই
আবার খুব দৃঢ় ছিলেন নিজের নৈতিক অবস্থানে। ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধি দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর, যেখানে ব্রিটিশ ফৌজের গুলিতে শয়ে শয়ে নিরস্ত্র মানুষ মারা গেল, তার প্রতিবাদে তিনি ওই উপাধি ফিরিয়ে দেন, ঘৃণা ভরে ত্যাগ করেন। এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখায় যে তিনি শুধু সৌন্দর্য বা শিল্পের জগতে থাকা স্রষ্টা ছিলেন না, তার মধ্যে গভীর মানবতাবোধ ছিল, অন্যায়ের বিরুদ্ধে তীব্র সংবেদনশীলতা ছিল, আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও ছিল। শিল্পবোধ আর নৈতিকতাবোধ যেন একসঙ্গেই চলত তার। ১৯৪১ সালের ৭ই আগস্ট এই দীর্ঘ কর্মমুখর জীবনের শেষ হয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো আজও জীবন্ত, তার সৃষ্টির মধ্যে দিয়ে। উন্নয়ন, দর্শন, এমন কোনো দিক নেই যেখানে তার ছোঁয়া লাগেনি, আর সেই প্রভাব আজও একটুও কমেনি। তিনি শুধু তার সময়ের নন, তিনি আসলে সর্বকালের। তাকে যুগপুরুষ বলাটাও হয়তো যথেষ্ট নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আর কাজ, সে তো এক মহাসমুদ্র। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা তো শুধু তার কয়েকটা ঢেউ অনুভব করলাম। ওনার এক একটা দিক নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা যায়। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা উস্কে দিতে চাই। রবীন্দ্রনাথের তো অনেক পরিচয়: কবি, সুরকার, শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সংস্কারক, চিত্রশিল্পী। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই সময়ে তার কোন পরিচয়টা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে মনে হয়, আর কেন? এই প্রশ্নটা হয়তো আমাদের সাহায্য করবে তার কাজকে নতুন করে বুঝতে, আজকের দিনের সঙ্গে তার প্রাসঙ্গিকতাটা উপলব্ধি করতে।